We start our today's master class, which is on a brief update on integrating mimetics and with practical discussion of how to appropriately use the oral anti-diabetic drugs in our day-to-day practice. And we have our very respected head of the department of Dhaka Medical College Medicine, Professor Mohammad Asadul Kabir sir, as our today's master. So I request sir to deliver his speech and to make it interactive with our participants so that it can be most helpful to their day-to-day practice on diabetes. Thank you, sir. Please begin. স্লাইড শেয়ারটা দিয়ে দিই আগে। স্লাইড শেয়ারটা দিয়ে দিই। জি, দেখা যাচ্ছে? জি, একটু যাচ্ছে। ওকে, দেখে নি একটু, যাই না। ওকে, থ্যাংক ইউ ডাক্তার মুগনি, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সবাইকে ওয়েলকাম। আসলে সবাই তো প্র্যাকটিস এবং বিভিন্ন কাজে ব্যস্ততার পরেও রাত্রেবেলা সবাই সবকিছু ফেলেছে এই ক্লাসে অ্যাটেন্ড করছেন, তার জন্য সবাইকে আমি স্বাগতম জানাই। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? মুগনি শোনা যাচ্ছে? জি, লাউড এন্ড ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Today's topic is increasing shaping the future management of diabetes mellitus. আমি প্রথমেই একটু শ্রদ্ধা জানাই আমার অত্যন্ত প্রিয় শিক্ষক এবং প্রফেসর মালিক স্যারকে, কারণ স্যারের সাথে আমার বেশ কিছু কাজ করার অভিজ্ঞতা আছে। উনি ইন্তেকাল করেছেন, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। একটু আগে আরেকটা মেসেজ পেলাম যে প্রফেসর শফিউদ্দিন স্যার, পেডিয়াট্রিক্স এর প্রফেসর, উনিও মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। তাদের দুইজনের প্রতি আমি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি প্রথমে, এবং তারপরে আমি আমার স্পিচটা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই ইনক্রিটিং সম্বন্ধে সবই জানেন এবং আপনারা রেগুলার ডে টু ডে প্র্যাকটিসও করছেন, কাজেই আমি মনে করি না যে এখানে আপনাদেরকে শেখানোর কিছু আছে। তবে কিছু কিছু পয়েন্ট থেকে যেগুলো সাধারণত আমাদের পড়া হয় না, আমি বেছে বেছে সেগুলোকে একটু হাইলাইট করে নিয়ে আসছি, যাতে একটু ইন্টারেস্টিং হয় যে এই জিনিসটা কোথা থেকে কিভাবে আসলো, কবে থেকে আসলো। এইটাই আমার মনে হয় যে জানলে একটু ভালো লাগবে। তারপরে এটার ব্যাপারটা ফিউচার, কেন এই জিনিসটা ফিউচার ম্যানেজমেন্টে আসলো, সেটাও আমরা বুঝতে পারবো। 1902 সালের কথা আমি একটু বাংলায় সহজ করে বুঝি। তখন একজন সায়েন্টিস্ট আর কি, ব্যারিস এবং স্টার্লিং, এই দুইজন সায়েন্টিস্ট প্রথম দেখা গেল যে তারা বললেন যে intestinal mucosa secretes some hormone that acts on the exocrine secretion of the pancreas, এবং এই exocrine secretion of the pancreas এর উপর তাদের কিছু রোল আছে। এরপরে 1932 সালের কথা না, তখন আরেকজন সায়েন্টিস্ট লা বেরি, উনি প্রথম একটা ডিসক্রাইব করলেন যে there are some hormones secreted from the upper guard that is called incretin, উনি এটার নাম দিলেন incretin, এবং that has a good role to reduce blood sugar level, so it has some action in the management of diabetes since 1932 ঘটনা। তার আগে কিন্তু আপনারা জানেন যে 1921 সাল 22 সালের দিকে কিন্তু ইনসুলিন চলে আসছে, কিন্তু উনারা কিন্তু সেই সময় থেকে এই ইনক্রিটিন নিয়ে কাজ করা শুরু করেন এবং ওনাদের একটা ধারণা হয়। এরপরে দেখেন আরেকজন সায়েন্টিস্ট আসছে, যিনিও এটা নিয়ে কাজ করছেন, মিস্টার বার্সেন অ্যান্ড ইয়েলো। তাদের একটা অবজারভেশন হলো, তারা প্রথম ডিসকভার করেন রেডিও এসে দিয়ে ইনসুলিন কিভাবে বের করে নিয়ে আসা যায়, এবং রেডিও এসে দিয়ে ইনসুলিন মেজারমেন্ট তারা বের করতে পারছেন। তার পরবর্তীতে তারা বললেন যে পার ওরাল এবং আইভি গ্লুকোজ, এই দুটো গ্লুকোজ দিলেই ইনসুলিনের কিছু হেরফের হয়, মানে ব্লাড সুগার লেভেলটাই যেমন ভাবে সমান থাকে, কিন্তু ইনসুলিন লেভেলে কিছুটা অমিল দেখা যায়, যে ব্লাড পার ওরাল গ্লুকোজ দিলে সেখানে ইনসুলিন সিক্রেশনটা বেশি আসে। 1969 সাল, তখন জিআইপি প্রথম ডিসকভার হয়, এবং সায়েন্টিস্ট যিনি আসেন ওনার নাম মিস্টার ব্রাউন। তারপরে GLP-1, যেটা 1988 সালে প্রথম মিস্টার কুক, উনি এটাকে বলেন যে দিস ইজ GLP-1 অ্যানাদার হরমোন। এইটাই মোটামুটি ইতিহাস। তার মানে আপনি চিন্তা করেন যে 19 শতকের প্রথমের দিক থেকে, দ্যাট ইজ 1902 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা 2023 সালে চলে আসছি।
সে বলে মোর দেন 100 ইয়ার্স আগের কথা। এই পর্যন্ত এই কাজগুলো হয়ে আসছে। এবং ওনাদের পরে একজন সায়েন্টিস্ট, উনি 1964 সালে পার্লে অ্যান্ড কিপনিস, উনারা একটা জিনিস বের করে একটা মানে জার্নালে দিয়ে দিলেন যে পার ওরাল গ্লুকোজ খাওয়ার পরে এবং আইভি গ্লুকোজ দেওয়ার পরে, দুইটা জিনিস দেওয়ার পরে ইনসুলিনের লেভেলের কিছু পার্থক্য হয়। এবং আপনারা দেখতেছেন যে নিচের গ্রাফটা, এটা আপনার আইভি গ্লুকোজ দেওয়ার পরে ইনসুলিন লেভেল, এবং উপরে যে পিকটা দেখতেছেন দ্যাট ইজ পার ওরাল গ্লুকোজ সেম অ্যামাউন্ট, এটা দেওয়ার পরে এই মানে ইনসুলিন লেভেল, সিরাম ইনসুলিন লেভেল। পরে এটা নিয়ে 1968 সালের নক কিছু কথাবার্তা বলেন এবং বলেন যে there are some hormones secreted from the gut, এবং এটার নাম ইনক্রিটি, এবং ইট হ্যাজ সাম রোল ইন দ্য সিক্রেশন অফ ইনসুলিন। সেই হিসাব করে তারা আরেকটা স্টাডি করলেন। সেই স্টাডিতে দেখা গেল যে সেম অ্যামাউন্ট অফ গ্লুকোজ যদি আপনি পার ওরালে দেন এবং এট দ্য সেম টাইম যদি সেম অ্যামাউন্ট অফ গ্লুকোজ আইভি দেন, সিরাম গ্লুকোজ লেভেল কিন্তু সেম থাকতেছে। But the insulin level, in case of per oral glucose, there is the increased level of insulin, but there is a gap in between these two. This is called, they describe that this is incretin effect. তাদের মাথার মধ্যে এটা ঢুকে গেল যে যে ইন্টেস্টাইনের নিশ্চয়ই কোনো একটা কিছু আছে দ্যাট সিক্রেট ইনসুলিন, দিস ইজ ইনক্রিটিন। এবং এই জিনিসটাই তারা আস্তে আস্তে করে স্ট্যাবলিশ করে ফেললেন যে দেয়ার আর সাম secretory product that secreted from the GIT after taking some food or any other thing or a nutrients that will have some effect on the blood sugar level, as well as it may have some effect on the pancreatic beta cell that secretes the insulin also. এই ধারণা থেকে তারা আরো কিছু স্টাডি করলেন এবং সেখানে দেখা গেল ইনক্রিটিনের ইফেক্টটা যদি আপনি একটা নর্মাল পার্সনের দেখানো হয়, তখন দেখা যায় যে তার ইনক্রিটিন ইফেক্টটা বেশি আছে। কিন্তু ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস, তার ইনক্রিটিন ইফেক্টটা কম। এবং যেটা ডান দিকের এই গ্রাফটা দেখেন যে টাইপ 2 ডায়াবেটিসে ইনক্রিটিন সিক্রেশনটা কিন্তু কম হচ্ছে, মানে ইনসুলিন সিক্রেশন, তার ইনক্রিটিন ইফেক্টটা কম। বাট ইন কেস অফ নর্মাল পিপল, ইনক্রিটিন ইফেক্টটা কিন্তু অনেক বেশি। তাহলে আপনি যে এখন ডায়াবেটিসের ম্যানেজ বা ডেফিনেশন বলি আমরা, অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন অর এনি ডিফেক্ট ইন দ্য রিসেপ্টর লেভেল, এখানে কিন্তু কিছু পরিবর্তন হয়তো ইন ফিউচার আমাদের বইতে চলে আসবে। দেয়ার আর সাম ইম্পেয়ারমেন্ট অফ ইনক্রিটিং ইফেক্ট। তার মানে ডায়াবেটিসের ডেফিনেশন ইন ফিউচারের জন্য এই ধরনের কিছু চলেও আসতে পারে যে ইনক্রিটিনেরও এত কিছু রোল আছে, কাজে ডেফিনেশনের মধ্যে এরকম হয়তো আসবে। এটা ইন ফিউচারের জন্য আমাদের আরো কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। এখন আসি আমি যে হোয়াট ইজ ইনক্রিটিন। ইনক্রিটিন ইজ দ্য হরমোন দ্যাট ইজ প্রডিউসড ফ্রম দ্য ইন্টেস্টাইন অর জিআইটি। এটা জিআইটির আপার ইন্টেস্টাইন এবং লোয়ার ইন্টেস্টাইন বা কোলন সব জায়গা থেকে আসে। তারা কি ধরনের হরমোন আছে, যেটা জিআইপি, দ্যাট ইজ গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, অ্যানাদার ওয়ান ইজ গ্লুকাগন লাইক পেপটাইড। দিস আর টু হরমোনস। এই দুটো হরমোনের মধ্যে কিছুটা কেমিক্যাল পার্থক্য আছে। পার্থক্যটা কি, জিআইপি সাধারণত আসে হচ্ছে আপার ইন্টেস্টাইন, দ্যাট ইজ ডিউডিনাম এন্ড জেজুনাম, বাট জিএলপি আসে ইলিয়াম এন্ড দ্য কোলন থেকে। জিআইপি দেখেন শুধু বিটা সেলের উপরে অ্যাকশনটা মেনলি বেশি, বাট জিএলপি বিটা সেলের উপরে অ্যাকশনের পরেও দ্য ব্রেনে, হার্টে, লিভারে, কিডনিতে এবং এই অর্গানগুলোতেও কিন্তু তার কিছু ইফেক্ট আছে। তারপরে দে হ্যাভ সাম মাল্টি অর্গানিক ইফেক্ট, স্পেশালি জিএলপি 1। আর অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স যদি বলেন, জিআইপি তে আমাদের 42 অ্যামাইনো অ্যাসিড এবং জিএলপি তে 30 অ্যামাইনো অ্যাসিড। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমরা যদি এর অ্যাকশনটা একটু চিন্তা করি, দেখেন ইফেক্ট অন ডিফারেন্ট অর্গান। জিএলপি 1 নিউরো মানে ব্রেনের পুরো কিছু কাজ করে, তাদের ডিজেনারেটিভ যে চেঞ্জ আছে এবং অ্যাপিটাইট সেন্টারের উপর তার কিছু, যেটা হাইপোথ্যালামাসে আছে আপনারা জানেন, সেখানেও কিছু ইফেক্ট আছে। হার্টের কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ায় এবং কার্ডিয়াক ইভেন্ট, দ্যাট ইজ দ্যাট কার্ডিয়াক যে কন্ট্রাক্টিলিটি সহ কার্ডিয়াক আউটপুট, এবং লিভারে তার গ্লুকোজ প্রোডাকশনটা ডিক্রিজ করে দেয়, দ্যাট ইজ গ্লাইকোজেনোলাইসিসটা কমায় দেয়, as well as it acts on the beta cell to secrete insulin, decrease apoptosis of beta cell, and it will secrete insulin also, and beta cell এর preservation এর কিছু effect আছে, as well as it has also some effect on the muscle, that is মাসলে যদি আমরা ইনটেক অফ গ্লুকোজ এন্ট্রি বেশি হয় এবং
প্রিজার্ভেশন থাকে, তাহলে এটার জন্য একটা সুবিধা এবং এটিপি প্রোডাকশন এবং কিছু কাজ করে। লাস্টলি একটা ইম্পর্টেন্ট ইফেক্ট দ্যাট ইট উইল রিডিউস দ্য ডিলেড গ্যাস্ট্রিক এমটিং। ইট উইল মানে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং করার জন্য এবং অ্যাপিটাইট সেন্টারে ইফেক্ট করার জন্য, কারণ বডি ওয়েটের উপর এটার একটা বিশেষ ইফেক্ট আছে, আপনারা সবাই সেটা জানেন। দিস আর দ্য মেইন ইফেক্ট অফ জিএলপি। জিআইটি থেকে এটা সিক্রিট হয় আমরা জানি আপার এবং লোয়ার জিআইটি, অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট ইম্পর্টেন্টলি ইট উইল অ্যাক্ট মানে ওয়েন যখন সিক্রিটেড হয় ফ্রম দি ইন্টেস্টাইন, ইট উইল গোজ টু দ্য ব্রেন। আমরা পরের স্লাইডটা আমরা দেখতে পারবো। তাছাড়া বিটা সেলের উপর একটা ইম্পর্টেন্ট ইফেক্ট, মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যে জিআইটি থেকে সিক্রেট হয়ে মানে আপনি যখনই খাবেন তখনই কিন্তু এটা সিক্রেট হবে, তারপরে আবার এটা চলে যাবে ব্রেনে, তারপরে এটা চলে যাবে বিটা সেলের উপর, ওখান থেকে আসে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন করবে। এইভাবেই সে কাজ করে। এবং প্রথমে ব্রেনে যে ব্রেন থেকে আসে গ্যাস্ট্রিকের উপর যে রিলেট এমটিং, এটা কিন্তু ব্রেনের সিগন্যাল থেকে আসে। কারণ গ্যাস্ট্রিক এমটিংটা তো অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অটোনমিক সিস্টেমের উপর, তার মানে এটা ওই সিস্টেমটাকেও রেগুলেট করতেছে থ্রু ব্রেন, যাতে ফুড পার্টিকেলটা সহজেই ইন্টেস্টাইন মানে স্টমাক থেকে ইন্টেস্টাইনে চলে না যায়। তাহলে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং ইজ এন ইম্পর্টেন্ট ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ it will act on the hypothalamus and thalamus, যেখানে আমাদের অ্যাপিটাইট এন্ড স্যাটিয়েটি সেন্টার আছে, সেখানে সবসময় স্যাটিয়েটি সেন্টারকে স্যাটিসফাই করে রাখে। তাহলে ইট উইল রিডিউস অন অ্যাপিটাইট অলসো। এখন দেখেন এই যে একটা স্টাডি হয়, সেখানে একটা প্ল্যাসিবো এবং একটা ডায়াবেটিক পেশেন্ট মানে যাদেরকে আমরা জিএলপি দিছি, তাদের মধ্যে কি ডিফারেন্স হয়। তাদের কিন্তু দেখা যাচ্ছে বডি ওয়েট রিডাকশন মানে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং, এবং দেখেন প্লাসিবোতে উপরেরটা তার চাইতে নিচে যে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং যাদের আমরা জিএলপি দিচ্ছি তাদের কিন্তু ডিলেড গ্যাস্ট্রিক এমটিং হচ্ছে, কিন্তু প্লাসিবোতে তারা একটা সেম অ্যামাউন্ট অফ লিকুইড ফুড দেওয়ার পরে দেখা গেল যে নর্মাল পিপুলের গ্যাস্ট্রিক এমটিং এর চাইতে জিএলপি যাদেরকে দেওয়া হলো তাদেরকে কিন্তু গ্যাস্ট্রিক এমটিংটা আরো স্লো হচ্ছে। এটা একটা এটা আরেকটা একটা স্লাইড দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল পিপলের জন্য যে পরিমাণ জিএলপি ওয়ান সিক্রিট হয় তার চাইতে তার পরের যে গ্রাফটা গ্রিন কালারের সেটা হচ্ছে আইজিটি পেশেন্টের, তার জিএলপি সিক্রিশনটা কিন্তু কম থাকে। তার নিচে যে ব্লু কালারের ইয়েটা দেখতে পাচ্ছেন গ্রাফটা, সেটা একটা ডায়াবেটিক পেশেন্টের। অর্থাৎ একটা ডায়াবেটিক পেশেন্টের কিন্তু জিএলপি কম থাকে, তার চাইতে আইজিটি একটু ভালো থাকে, এবং নর্মাল পিপুলের তার চাইতে বেশি। নন ডায়াবেটিক পেশেন্ট মানে যার গ্লুকোজ নর্মাল, তার জন্য কিন্তু জিএলপিও বেশি থাকে। ইফেক্ট অফ জিএলপি-1 অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। ইনক্রিটিন যে কথাটা বারবার বলি আমরা, যে ইনক্রিটিন দিয়ে আমাদের মাল্টি অর্গান আমাদের কিছু বেনিফিশিয়াল ইফেক্ট হবে। তাহলে ইট উইল রিডিউস দ্য ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইলকে ইমপ্রুভ করে, এবং এটা বিএনপি কে কমায় দেয়। কার্ডিয়াক মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন as well reduce infarct size as well as reduce the inflammatory effect, যেটা সিআরপি এটাকেও ডিক্রিজ করে। অ্যান্টি ইনফ্লামেটরি এটা ইম্পর্টেন্ট ওয়ান, এবং সিআরপি দিয়ে কিন্তু এখন স্ট্রোকের পেশেন্টেরও অনেক কিছু সিআরপির সাথে রিলেট করা হয়। আমরা আরো কিছু দেখবো যে দেখেন যে এখানে আমরা কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ানো, ডিক্রিজ ইনফ্লামেশন, ডিক্রিজ এলভি ফাংশনকে ইমপ্রুভ করা, এবং অক্সিডেটিভ স্ট্রেসটাকে মানে কমাই দিয়ে আপনি যদি এন্ডোথেলিয়ামের চিন্তা করেন, স্মুথ মাসল প্রলিফারেশন, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, রিজেনারেটিভ ক্যাপাসিটি, দিস আর দ্য অল দ্য ইফেক্ট অফ জিএলপি-1 as well as effect on GLP-1 on renal system. এখানেও ডিক্রিজ অক্সিজেন কনজাম্পশন অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রুভ দ্য জিএফআর। এটা প্রুফ আমরা কিভাবে পেলাম, পরে আমরা বিভিন্ন স্টাডি থেকে এটা বের হয়ে আসবে যে হাউ ইট উইল অ্যাক্ট অন দ্য কিডনি অ্যান্ড হাউ উইল রিডিউস দ্য বিপি। তাহলে ডিক্রিজ সোডিয়াম রিটেনশন, দ্যাট ইজ ইনক্রিজ দ্য সোডিয়াম এক্সক্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার। মানে রেনাল সিস্টেমের উপর জিএলপি-1 এর বেশ কিছু কাজ আছে। রেনাল সিস্টেমে কি কি জিনিস রিস্ক ফ্যাক্টর হয়, একটা পেশেন্টের হাইপার গ্লাইসেমিয়া থাকে, তার হাইপার গ্লাইসেমিয়া যদি থাকে তাহলে এই জিএলপি-1 ইট উইল রিডিউস দ্য ব্লাড সুগার লেভেল, তাহলে সে আস্তে করে অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর কমালো। ইট উইল রিডিউস দ্য বডি ওয়েট, ওবেসিটি ইজ অ্যানাদার রিস্ক ফ্যাক্টর।
It will reduce the inflammation, anti-inflammatory property. তাহলে এই জিনিসগুলা লিপিড প্রোফাইলও কমাবে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে কমায় দিচ্ছে। অল দিস ইফেক্ট অন কিডনি ডিজিজ, যে একটা পেশেন্টের, ডায়াবেটিক পেশেন্টের, তার জন্য সবচেয়ে রিস্ক থাকে দুটা জিনিস, একটা হার্ট আর একটা কিডনি। এই কিডনিতে যদি আমরা বেনিফিশিয়ারি ইফেক্ট গুলো নিয়ে আসতে পারি বাই গিভিং দ্য GLP-1 anyway, this will have a very good effect. Not necessarily it will reduce the blood sugar level, it will reduce the hemoglobin A1C level, as well as it will protect the heart. It will have some protective effect as well as beneficial effect on heart. It will have some good effect আসাদুল কবির স্যারের ট্রান্সমিশন কি সমস্যা হচ্ছে? ডক্টর সৈকত বেক্সিমকো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর সবার কাছে এটা দুঃখ প্রকাশ করছি, প্রফেসর আসাদুল কবির স্যারের ওখানে কারেন্টটা চলে গেছে, তো উনি জাস্ট 1-2 মিনিটের মধ্যেই জয়েন করছেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছ? ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, দাঁড়া আমি স্লাইড শেয়ারটা দিয়ে দিই। হুম হুম, good. এই যেটা। আর হুম, তারপরে হয়ে যাবে। কিভাবে? এটা সরাই দেবে। হ্যাঁ, আমার মনে হয় এই এই রেডার সিস্টেমে ছিলাম, তাই না? হয়ে গেল। তো আর ওইটার থেকে এখানে আইকন থাকলে সুবিধা হবে। কি একটা সমস্যা। হুম, এটা এটাতে ছিলাম সম্ভবত, তাই না? ইট কজেস ডিলেড গ্যাস্ট্রিক এমটিং। শোনা যাচ্ছে ডাক্তার মুগনি? মুগনি শোনা যাচ্ছে? জি, ইয়েস স্যার, লাউড এন্ড ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তাহলে it will reduce the gastric emptying
uh, when that জানি কেন right? Hmm. Uh, when you introduce GLP-1, it will reduce the blood sugar level. It will increase the blood insulin serum insulin level, as well as it will reduce the gastric emptying. These are the three effects when you introduce GLP-1 in a patient. Now, these are the another slide which I showed you earlier. যে একটা পেশেন্টের যখন ডায়াবেটিস থাকে তার GLP-1 কিন্তু অনেক কম, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আইজিটি থাকে তার চাইতে একটু বেটার, কিন্তু নর্মাল প্রফেশনে তার চাইতে বেশি থাকে। এটা তাহলে প্রমাণ হয় যে GLP-1 কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা আমি অলরেডি বলছি। GLP-1 রেনাল সিস্টেম, এটার মধ্যে এটাও আমার বলা হয়ে গেছে। এখন দেখেন যে GLP-1 আমরা যে সোডিয়াম এক্সক্রিশনটাকে বাড়ায় দেয়, হাইড্রোজেনটাকে প্রিজার্ভ করে এবং রিটেনশনটাকে রাখে, সিসিআর লেভেলটাকে ডিটোরেশন থেকেও আমাদের কোনো স্ট্যাটিক রাখে, এবং যে পর্যায়ে থাকে সেই সিসিআরটা মোটামুটি ভাবে বহুদিন ধরে যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে, তাহলে সিসিআরটা ডিটোরেশনটাকে প্রিভেন্ট করে। So it has some very good effect on kidney, as well as it has some effect on central nervous system. Earlier I told you that central nervous system appetite and satiety center এর উপর এটা কিছু ইফেক্ট আছে। তাছাড়া নিউরো ডিজেনারেটিভ প্রসেসটাকে সে আহ মানে রিগ্রেস করে, দ্যাট ইজ অ্যাপোপ্টোসিসটাকে সে প্রিভেন্ট করে। তারপরে হয় কি যে এটা ইন ফিউচার এটা চিন্তা করা হচ্ছে যে অ্যালজেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়ার পেশেন্টকে ইন ফিউচার হয়তো বা GLP-1 রিডিউস ইউজ করা হতেও পারে, বা এটার কোনো ফরম্যাট নিয়ে আসা যেতে পারে। এই কারণে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজেনারেটিভ চেঞ্জ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং এর বেশ কিছু গুড ইফেক্টের জন্য এই চিন্তা ভাবনা করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই বর্তমানে যে GLP-1 ডায়াবেটিক পেশেন্টের জন্য ইউজ করা হয়, তার আরেকটা জিনিস গুড ইফেক্ট হচ্ছে, দেখেন যে হাইপারগ্লাইসেমিয়া হলে ব্রেনে গ্লুকোজ সাপ্লাই বেশি হয়। আপনারা জানেন যে গ্লুকোজ সাপ্লাই যখনই বেশি হবে তখন তার ইনফ্রাক্ট সাইজ বেড়ে যাবে, বা হেমোরেজ বেশি হবে, অথবা অন্য ডিজিজ প্রসেসটা বেশি হ্যাম্পার্ড হবে। কিন্তু এটা কন্ট্রোল করে যখন হাইপারগ্লাইসেমিয়া হয়, GLP-1 যদি দেওয়া হয়, তার কিন্তু মানে গ্লুকোজ সাপ্লাই টু দ্য ব্রেন রেস্ট্রিক্টেড হয়ে যায়। রেস্ট্রিক্টেড হয়ে গেলে সে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আউটকাম বা বেটার রেজাল্ট আসবে যখন কোনো অ্যাটাক হবে বা যখন কোনো ডিজিজ ব্রেনে এফেক্ট করবে। So it has a big effects on central nervous system, heart, effect on kidney, effect on stomach, delayed gastric emptying, and as well as osteoporosis টাকে প্রিভেন্ট করে বলে কিছু কিছু স্টাডি বলছে, ইফেক্ট অন মাসল এন্ড দ্য লিভার। So it has a big multi organ good effect. But what is the problem? Problem is the GLP-1 is rapidly broken down by the DPP4 enzyme that is also secreted from the same place. And that's why it will act quickly, and we cannot give any GLP-1 to any patient directly. So what can we do? এখানে দেখেন যে GLP-1 একই সময় জাস্ট 1 থেকে 2 মিনিট বা 3 থেকে 4 মিনিটের মধ্যে DPP4 সিক্রেশন হওয়ার সাথে সাথে তিনি ডিগ্রেড করে ফেলতেছে। এটা একটা পিকচার আমি পেয়েছিলাম, সেটা নিয়ে আসছি, যে সাথে সাথে এটা ডিগ্রেড হয়ে যা। এবং এটার জন্য কি সলিউশন করা যায়? এটা সলিউশন একটাই, আমরা DPP4 যেটাকে ডাইপেপটিডাইল পেপটিডেস 4 ইনহিবিটর যদি দেই, মানে দ্যাট ইজ এটাকে এই এনজাইমটাকে যদি আমরা ইনহিবিট করতে পারি, তাহলে ইট উইল প্রলং দ্য অ্যাকশন অফ ইনক্রিটিন, অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিটিন মাইমেটিক্স, অথবা যদি অ্যাগনিস্ট আমরা তৈরি করতে পারি, যেটা GLP-1 অ্যাগনিস্ট বলি আমরা, সেটা যদি হয়, সেটাও আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করতে পারবো। ফর হুইচ এখানে দেখে যে একটা পেশেন্ট খাওয়ার পরে তার যে হরমোনটা আসছে, সেই হরমোনটার সাথে সাথে DPP4 কে যদি আমরা ইনহিবিট করি, সাথে সাথে সেই ইট উইল অ্যাক্ট on the beta cell, increase the insulin secretion, as well as it has some other effects also, delayed gastric emptying and other things, and it will act on the prolonged action অন্যান্য অর্গানেও করবে। তাহলে DPP4 ইনহিবিট করে আমরা ইনকিটিনের অ্যাকশনটাকে আমরা বাড়ায় নিতে পারি। আর আমাদের DPP4 ইনহিবিটর কিন্তু বাজারে অনেকগুলো আছে, নো ইট, vildagliptin, sitagliptin, linagliptin, saxagliptin, and recently
ওমারিগ্লিপটিন, যেটা লং লং হাফ লাইফ রিসেন্টলি বাজারে এসে গেছে। আমাদের এটার মধ্যে বেশ কিছু স্টাডি হয়। যখন স্টাডি করা হয়, এই স্টাডির রেজাল্টের মধ্যে আমরা দেখব যেখানে কোন কোন গ্লিপটিন গুলাতে বেশি ভালো কাজ হচ্ছে এবং কোনগুলা দিয়ে আমরা কাজ করতে পারি। এবং অল দিস থিংস, কিন্তু কাদেরকে আমরা এই ইনগ্রিডিয়েন্ট গুলা ইউজ করতে পারি, সেটার জন্য আমাদের বেশ কিছু জিনিস আছে যে হঠাৎ ইন্ডিকেশন আর হোয়েন টু প্রেসক্রাইব গ্লিপটিন। যে কোনো টাইপ 2 পেশেন্টকে আপনারা দিতে পারেন, অল এজ গ্রুপ, অল জেন্ডার, অল রেসেস, এনি টাইপ অফ কার্ডিয়াক পেশেন্ট অর রেনাল ডিজিজ। রেনাল ডিজিজের সবগুলো গ্লিপটিন দেওয়া যায় না, আমরা স্টাডি রিপোর্টে ওটা বের হয়ে আসবে। এবং এবং ইন কম্বিনেশন উইথ আদার ওলার অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু insulin also. So it is a very big indication of prescribing DPP4 inhibitor. এবং এই DPP4 তাদেরকে দেওয়া উচিতই, আপনি যদি সেটা চিন্তা করেন তাহলে এলডারলি পেশেন্টের জন্য, এবং যাদের ইরাটিক যে মানে ফুড হ্যাবিট অথবা তাদের কোনো জব থাকে, যেমন ধরেন একটা পাইলট সারা রাত ধরে প্লেন চালায়, তার কখন খায় তার কোনো ঠিক নাই, সে যখন খাবে তখনই কিন্তু ইনক্রিটিনটা আসবে এবং ওই DPP4 টা ইনহিবিট করে ইনক্রিটিনের অ্যাকশনটা বাড়ায় দিবে। সেটা একটা ভেরি গুড ইফেক্ট। যাদের রেনাল ইম্পারমেন্ট অথবা হেপাটিক ইম্পারমেন্ট, যাদের কার্ডিয়াক ডিজিজ থাকে, এবং এদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে, যেমন ওবেস পেশেন্টের জন্য খুব ইম্পর্টেন্টলি, যাদের বিএমআই বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কারো আপনার ক্যান্সারলেজমা বা ডিসলিপিডিমিয়া, দোজ হু হ্যাভ রিস্ক কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর, যেটি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, সেদের যদি আমরা থাকে, তাহলে তাদেরকে জন্য কিন্তু আমাদের এই DPP4 ইনহিবিটরটা দেওয়া উচিত বলে মনে করি। দিব না কাদেরকে, when not to prescribe টাইপ 1 ডায়াবেটিস, প্রয়োজন নাই। প্রেগনেন্সি, ল্যাকটেশন, এদেরকেও আমরা দিব না। সিভিয়ার রেনাল ফেলিওর, সাধারণত লিনাগ্লিপটিনটাকে দেওয়া হয় এখন পর্যন্ত, কিন্তু সিভিয়ার সিস্টেমিক যদি মানে হার্ট ফেলিওর বা যদি কোনো হেপাটিক ফেলিওর হয় বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, ইন দ্যাট কেস ইট ইজ বেটার নট টু গিভ ইনক্রিটিনস ইন দোজ পেশেন্ট। দেয়ার আর সাম সাইড ইফেক্টস অলসো। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে কোন DPP4 কতটুকু ডোজে দেওয়া হয়, আপনারা জানেন, এটা নিয়ে আর ডিসকাশন করার খুব বেশি প্রয়োজন নাই। সাইড ইফেক্ট ভেরি লেস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নেজোফ্যারেঞ্জাইটিস অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইজ কমন ইন অল টাইপস অফ লিপটিনস, excepting some drugs causes headache also. So it's very less amount, এবং দেখা যায় DPP4 inhibitor is very much well tolerated drug. Patient usually do not complain anything. There are some trials. এই DPP4 একটা ওরাল ড্রাগ, এবং ওরাল ড্রাগটা অনেকগুলা ট্রায়াল হয়। তার মধ্যে আমি ইম্পর্টেন্ট যে একটা ট্রায়ালকে একটু সামনে নিয়ে আসছি, কার্মিলিনা ট্রায়াল। এটা প্লাসিবোর সাথে লিনাগ্লিপটিনের একটা কম্পারেটিভ স্টাডি করা হয়। স্টাডিটার সময় এটাকে আমাদের মেজর যে ইভেন্ট গুলো হয়, যেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্য কার্ডিয়াক এন্ড রেনাল ইভেন্ট, এই কার্ডিয়াক ইভেন্টের যেটা প্রাইমারি আউটকাম এবং সেকেন্ডারি আউটকাম রেনাল ইফেক্টের জন্য, কার্ডিয়াক ইভেন্টের জন্য নন ফ্যাটাল এমআই, নন ফ্যাটাল স্ট্রোক এবং কার্ডিওভাস্কুলার ডেথ, এটা কতটুকু কমায় সেটা নিয়ে স্টাডি করা হয়। অ্যাজ ওয়েল অ্যাজ অন রেনাল ইফেক্টে যে জিনিসগুলো দেখা হয়েছে, যে জিএফআর বা অ্যালবুমিনুরিয়া বা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এবং কজ ডিউ টু রেনাল ডিজিজ এক্সেট্রা, এই জিনিসগুলোকে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি আউটকামে স্টাডি করা হয়। স্টাডি রিপোর্টটা আপনারা দেখেন যে বেশ কিছু রিডাকশন হয় আপনার গিভিং দোজ হু হ্যাভ রিসিভড লিনাগ্লিপটিন ইন কম্পারেটিভ টু প্লাসিবো। এখানে 12% বা কোনোটা 16%, 15% cardiovascular mortality as well as delayed stroke, এইগুলোকে প্রিভেন্ট করে। as well as এই ট্রায়ালের মাধ্যমে দেখা গেছে যে ওভারঅল কার্ডিওভাস্কুলার মর্টালিটি as well as কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর ডিক্রিজ অ্যান্ড রেনাল আউটপুট, এই প্রত্যেকটাকে ইজিএফআর এবং অন্যান্য ইফেক্টের উপরে যে ভেরি গুড ইফেক্ট, যেটা কার্মিলিনা স্টাডিতে এই রেজাল্টটা আসে। তাতে এখানে দেখা গেল যে কার্মিলিনা স্টাডিতে প্রিজার্ভেশন অফ দি ইয়াতে, এটি একই কথা আমাদের বারবার বলার দরকার নাই যে এটা সিকিডি পেশেন্ট এবং কার্ডিয়াক ডিজিজের পেশেন্টের জন্য ইট হ্যাজ সাম বেনিফিশিয়ারি ইফেক্ট টু রিডিউস দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস অন হার্ট অ্যান্ড কিডনি। ইট ইজ ওভারঅল ইট ইজ রিডাকশন হয়।
অল দি গ্লিপটিনস এর একটা স্টাডিতে দেখা গেছে যে সবগুলাতেই আমরা এই ইভেন্ট পেলেও কোনোটাতে বেশি কিন্তু রেনাল সিস্টেমের উপর আমরা অল স্টেজেস অফ রেনাল ডিজিজে লিনাগ্লিপটিনের রেজাল্টটাকেই হাইলাইট করা হয়েছে। অন্যান্য গ্লিপটিনস এর এখানে আনসার্টেন রেজাল্ট যে রেনাল সিস্টেমের উপর। দ্যাটস ওয়াই আমরা লিনাগ্লিপটিনকে এমন অল দিস গ্লিপটিনস এটাকে একটু প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেন একটা স্টাডি হয়, সেটা হচ্ছে যে আদার অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের সাথে লিনাগ্লিপটিনের কম্পারেটিভ স্টাডি। এখানে দেখেন যে লিনাগ্লিপটিন যদি দেওয়া হয় ইন comparative study with glimepiride, that is a secretogogue that acts on the beta cell, that is called the beta cell stimulant. এটা দেওয়ার পরে রেজাল্টটা যে hypoglycemic effect by after giving linagliptin is less in comparison to glimepiride, but হেমোগ্লোবিন এবং বডি ওয়েটের ব্যাপারে পরে নিচের যে স্লাইডটা দেখতে পাচ্ছেন বা গ্রাফটা, এখানে কিন্তু বডি ওয়েটটা মোটামুটি ভাবে মেনটেন হচ্ছে বা একটু রিডাকশন হচ্ছে লিনাগ্লিপটিন দিয়ে, কিন্তু গ্লিমেপ্রাইডে কিন্তু প্রথমেই ওয়েট গেইন করে, পরের দিকে কিন্তু ওয়েট আবার রিডাকশন হয়। কেন হয় সেটার এক্সপেনশনটা একটু পরে বুঝতে পারবেন। যে হেমোগ্লোবিন এ1সি প্রথমে দেখেন এই গ্রাফটাতে লিনাগ্লিপটিন যেভাবে হেমোগ্লোবিন এ1সি মেনটেন করে, প্রথমে কিন্তু হিউজ হিমোগ্লোবিন এ1সি রিডাকশন করে এবং পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজটাকে কমায়, দ্যাট ইজ গ্লিমেপ্রাইড। কিন্তু আফটার এ পিরিয়ড বিটা সেল এক্সস্টন হয়ে যায়, যখন বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, দেন সিক্রেট ইনসুলিন, তখন দেখা যায় যে আর ওই হাইপারগ্লাইসেমিক স্টেটে আবার সে ফিরে যায় এবং হিমোগ্লোবিন এ1সি আর সে আগের মতো মেনটেন করতে পারে না। কিন্তু সাস্টেনেবল হিমোগ্লোবিন এ1সি অলমোস্ট লিনাগ্লিপটিন একটা প্রলংড অ্যাকশন আছে। এখানে ওই হাইপোগ্লাইসেমিক ইফেক্টের বিভিন্ন লেভেল দেখানো হয়েছে, যে হাইপোগ্লাইসেমিক ইজ লেস কমন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সব অল এসপেক্টে এবং প্রলং পিরিয়ডের পরেও লিনাগ্লিপটিনের ইফেক্ট, হাইপোগ্লাইসেমিক ইফেক্ট ইজ ভেরি ভেরি লেস। না, দুটা ট্রায়ালে প্রায় 7,000 থেকে 7,000-এর কাছাকাছি, দুটা ট্রায়াল মিলে প্রায় 13,000-এর উপর পেশেন্টের উপর একটা স্টাডি হয়। এই যোগ করলে আমাদের রেজাল্টটা দেখা গেল যে ইফিকেসি এবং সেফটির দিক থেকে linagliptin is a very good drug with safety profile regarding the cardiovascular as well as renal safety। সব দিক থেকে মোটামুটি ভাবে যে ডিপিপি4 এর ইনহিবিটরের মধ্যে সবগুলা ড্রাগের ভালো, তার মধ্যে একটু বেটার কোয়ালিটিতে আসে বা সেফলি আপনি ইউজ করতে পারেন লিনাগ্লিপটিনকে। নাও ওরাল ড্রাগের পরে আমাদের জিএলপি অ্যাগনিস্ট, দ্যাট ইজ যেটা বলতেছিলাম যে জিএলপি, দ্যাট ইজ ইনক্রিটিং মাইমেটিক্স। এই ইনক্রিটিং মাইমেটিক্সটাও অনেকগুলো আসে। 2013 সালের দিকে আমাদের এখানে এক্সিনাটাইড আসে, তারপরে ডুরাগ্লুটাইড, লিনাগ্লিটাইড, দেন লিক্সিনেটাইড এক্সেট্রা আসে। রিসেন্টলি সিমাগ্লুটাইড, এটা বেশ বাজারে অনেকদিন হলে আসছে এবং এটা অনেকগুলো ট্রায়াল আসছে। এটা দুইটা ফর্মে আসছে, একটা হচ্ছে প্যারেন্টাল রুটে আর একটা ওরাল রুটে। মানে গ্র্যাজুয়ালি আজকে আমাদের টপিকস নিয়ে যে আমরা ইনক্রিটিং কোনটাকে আমরা ইউজ করতে পারি ওরাল ড্রাগ দিয়ে, তার মধ্যে কিন্তু এখানে একমাত্র সিমাগ্লুটাইডটাই আসছে যেটা ওরাল ফর্মে চলে আসছে। আমরা একটা একটা করে ট্রায়ালের একটু অল্প অংশ দেখব, আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, কারণ আপনাদের হয়তো বোর লেগে যেতে পারে। ইনক্রিটিং বায়োমেটিক্স আপনারা জানেন এক্সিনাটাইড প্রথমে আসে এবং এটা সাবকিউটেনিয়াসলি টুয়াইস ডেইলি ইউজ করা হতো। এবং এটা প্রথম যখন আসে তখন কিন্তু যারা ওবেস পেশেন্ট তাদেরকে খুব ইন্সপায়ার করা হয়। অ্যাট দ্যাট টাইম আমি জাস্ট একটা ফ্রেশ ডাক্তার হিসেবেও অনেক কেউ আমি প্রেসক্রাইব করি যে আপনারা নেন, এবং অনেকে অ্যানোরেক্সিয়া নসিয়া হয়, কিন্তু বডি রিডাকশনের ক্ষেত্রে কিন্তু ভালোই ছিল। সায়েন্টিস্টরা এটাকে কিছুটা আপগ্রেড করার চেষ্টা করছে, যে ডিপিপি4 ইনঅ্যাক্টিভেশন করা, এটা যেহেতু এটা ইনঅ্যাক্টিভ করে না, কারণ এর যে অ্যামাইনো অ্যাসিড আছে এই অ্যামাইনো অ্যাসিডের কিন্তু 100% কে সরানো হয় না, কিছু রাখে দেওয়া হয়। এবং এটা কিন্তু কাজ করে কিন্তু ইনকিটিং মাইমেটিক্স, দ্যাট ইজ ইনকিটিং যেভাবে কাজ করে সেভাবে কাজ করে, কিন্তু ডিপিপি4 যেটা সিক্রেট হয় সে কিন্তু কিন্তু এটাকে ভাঙতে পারে না। এইভাবে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে লিরাগ্লুটাইড নিয়ে কিছু স্টাডি হয়, যেটা লিডার ট্রায়াল। লিডার ট্রায়াল করা প্ল্যাসিবোর সাথে ইফেক্ট করে দেখা গেল যে মেজর অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ইভেন্ট এটাকে বেশ ভালোই রিডাকশন করতে পারে লিরাগ্লুটাইড, অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউস দ্য বডি ওয়েট এবং গুড গ্লাইসেমিক স্ট্যাটাসও মেনটেন হয়।
এখানে আমাদের রেনাল এবং কার্ডিয়াক সেফটি প্রোফাইলে আমাদের দেখলাম যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি আউটকাম আফটার গিভিং লিরাগ্লুটাইড ইজ ভেরি গুড। দেয়ার আফটার ডুরাগ্লুটাইড নিয়েও কিন্তু কিছু স্টাডি হয়, সেখানে কিছু কিছু ডেথের ক্ষেত্রে দেখা গেল যে খুব একটা ইম্প্রুভমেন্ট নাই, কিন্তু এমনি নন ফ্যাটাল স্ট্রোক, নন ফ্যাটাল এমআই এগুলোকে ডিক্রিজ করতে পারে। কিন্তু রেনাল সেফটি বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি গুড রেজাল্ট না হওয়াতে ডুরাগ্লুটাইড নিয়ে আমাদের খুব বেশি আগ্রহ হয় না। কিন্তু সিমাগ্লুটাইড যখন চলে আসে তখন সবাই এটা নিয়ে বেশি স্টাডিতে ঝাঁপায় পড়ে এবং অনেকগুলো ট্রায়াল হয়, তার মধ্যে সাস্টেন 6 ট্রায়াল, দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট ওয়ান। এবং এই সিমাগ্লুটাইড উইথ প্লাসিবো, এখানে আমাদের বেশ কিছু স্টাডি রিপোর্টে দেখা গেল যে সিগনিফিকেন্টলি রিডিউস দি প্রাইমারি আউটকাম, যেটা আমরা আগের ট্রায়ালে দেখছি, এবং সেকেন্ডারি আউটকাম দ্যাট ইজ রেনাল এবং কার্ডিয়াক সেফটি, as well as it will reduce the cardiovascular event, and it will reduce the decrease the renal deterioration, as well as it will এটাকে বেশ ভালোই সিগনিফিকেন্টলি এটা কমায় নিয়ে আসতে পারে। এবং তো অল গ্লুটাইড, দ্যাট ইজ দ্য সিমা গ্লুটাইড, লিরাগ্লুটাইড, এরপরে আসতেছে হচ্ছে ডুরাগ্লুটাইড। তার মধ্যে সিমাগ্লুটাইডের ইফেক্ট অন রিডিউসিং হিমোগ্লোবিন এ1সি সেফটি প্রোফাইল এজ ওয়েল অ্যাজ রিডিউস দ্য কার্ডিওভাস্কুলার রেনাল আউটকাম, সব দিক থেকে দেখা যাচ্ছে যে সিমাগ্লুটাইড ইজ সুপিরিয়র টু আদার ড্রাগস। এবং দেখেন এখানে বেশ কিছু ট্রায়াল হয়, হারমোনি ট্রায়াল, লিডার ট্রায়াল, দেন হচ্ছে যে ডিফারেন্ট ট্রায়ালস এর মধ্যে এর সেফটি প্রোফাইল কিন্তু দেখা গেছে যে ওয়ানের নিচে আছে। এবং এই সেফটি প্রোফাইলে মেন দুটা অর্গানকে ইনভলভ করা হয়, তার মধ্যে হচ্ছে কার্ডিয়াক, রেনাল এবং কিছু কিছু ক্ষেত্রে ব্রেনকেও ইনভলভ করা হয়, যে ডিটোরেশন অফ মানে বা স্ট্রোককেও বেশি ইনভলভ করা হয়। তাতে দেখা গেল যে সিমাগ্লুটাইডটা বেশ ইম্পর্টেন্টলি সিগনিফিকেন্ট রোল প্লে করে। এবং সেফটি প্রোফাইলে দেখা যাচ্ছে যে সবগুলোই সেফট আছে, কিছুটা কোনোটা কম কোনোটা বেশি। এবং এটাতে সমস্ত ডাটার একটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয় এবং দেখা গেল যে অল দ্য ইনক্রিটিং ম্যাথমেটিক্স আর ভেরি গুড। এবং অ্যামং দিস সিমাগ্লুটাইড ইজ এক্সেপশনাল, ইজ গুড। এবং সেফটি প্রোফাইলে আপনি যদি কার্ডিয়াক সেফটি এবং রেনাল সেফটিতে দেখেন, অল ড্রাগস আর সেফ, বাট সিমাগ্লুটাইড ইজ মোর সেফ। বাট রেটিনোপ্যাথির ক্ষেত্রে কিছুটা প্ল্যাসিবোর সাথে কন্ট্রোল করে দেখা গেছে কোনো কোনো ট্রায়ালে একটু কম, মানে বেনিফিশিয়ারি ইফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ কোনো বেনিফিট নাই। ভবিষ্যতে হয়তো আমরা জানতে পারবো যে সিমাগ্লুটাইডের কোন ফর্ম বা কোনটাতে কিভাবে রেটিনোপ্যাথি, কারণ রেটিনোপ্যাথি নিয়ে কিন্তু এখনো অনেক কাজ হচ্ছে। খুব মানে কোনোটাই কিন্তু অত ভালো রেজাল্ট আসে নাই যতটা আমরা কার্ডিয়াক এন্ড রেনাল সেফটিতে পাইছি। Thereafter, scientists think about the oral form of semaglutide. They treat the semaglutide with a chain and some chemicals and something to reduce the degradation when you take orally. That is the important part, by which semaglutide comes to the market with a oral form. এবং এই ওরাল ফর্মে স্টাডি করে দেখা গেল যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে 50 মিলিগ্রামকে। এর বাইরে হয়তো আরো পরে স্টাডিতে আরো কিছু বের হয়ে আসবে। এবং 50 মিলিগ্রাম দিলেই দেখা যায় যে রিডিউস দ্য হিমোগ্লোবিন এ1সি, রিডিউস দ্য গ্যাস্ট্রিক এমটিং, and it has some beneficiary effect on heart as well as cardiac effect also. এখানে কিছু ট্রায়াল দেওয়া হয়, পায়োনিয়ার প্লাস ট্রায়াল। এই ট্রায়ালে আমরা সেমাগ্লুটাইডের সাথে আমরা কম্পারেটিভ, মানে সেমাগ্লুটাইড যে বডি ওয়েট রিডাকশন, বিএমআই কমায়, এবং এখানে কিন্তু কম হচ্ছে। এই পাইনিয়র প্লাস ট্রায়ালে আমরা এই ইফেক্টটা পাওয়ার পরে আমরা আরেকটা ট্রায়াল, যেহেতু এখানে দেখেন যে বডি ওয়েট রিডাকশনে কিন্তু খুব ইম্পর্টেন্টলি একটা রোল প্লে করে। তার ফলে হলো কি যে ওয়েসিস ট্রায়াল বলে আরেকটা ট্রায়াল, যেটা নন ডায়াবেটিক, যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে এই ড্রাগটা ইউজ করলে কি হয়, যেমন আপনারা অনেক সময় মেটফর্মিন ইউজ করেন ওবেস পেশেন্টের, নন ডায়াবেটিক পেশেন্টের জন্য। এরকম নন ডায়াবেটিক পেশেন্ট ছাড়া আপনারা জানেন পলিসিস্টিক কিডনি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইউজ করা হয়। সেরকম নন ডায়াবেটিক ওবেস পেশেন্টেরও দেখা গেল যে ওই ওয়েসিস ট্রায়ালে যে এটা সিগনিফিকেন্টলি রিডিউস দ্য বডি ওয়েট অলসো। এবং এটার হাইপোগ্লাইসেমিক ইফেক্ট তেমন নাই, এবং এটার বডি ওয়েট রিডাকশন করে লং লং পিরিয়ড, এমন যে হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্টেরও এটা সিগনিফিকেন্টলি
বডি ওয়েট রিডাকশন করছে। সো এর কনক্লুশনে আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো যে এই বডি ওয়েট রিডাকশন যে হচ্ছে, তাহলে আমরা আর কি কাজে এটা ইউজ করতে পারি। এটা দেয়ার আর ডিফারেন্ট ট্রায়ালস অলসো। তো এখন একটা গেম চেঞ্জার, দ্যাট ইজ আপনি যদি GLP-1 এবং GIP-1 দুইটার অ্যাকশনই কিন্তু আছে, এবং দুইটাকে যদি একত্রিত ভাবে যদি ইউজ করেন, দ্যাট ইজ পলি অ্যাগনিস্ট অর ডুয়েল অ্যাগনিস্ট, ইন দ্যাট কেস উইল গেট মোর বেনিফিট মেবি। এই পলি অ্যাগনিস্টের মধ্যে আমাদের যে পাইট নতুন যেটা কিছুটা বাজারে আসছে, আমাদের এখানে কিন্তু এটা ফেজ 3 ট্রায়াল, এটা আমেরিকাতে যেটা হয়, সেখানে দেখা গেল যে ফেজ 3 ট্রায়ালে এটার অ্যাকশন ইন কম্পারিজন টু সিঙ্গেল GLP-1 তার চাইতে আরো বেশি হেমোগ্লোবিন রিডাকশন, বডি রিডাকশন, as well as reduce the blood pressure. It will reduce the blood lipid level also. So it has a big coverage দেয়। এবং এটার একটা আরেকটা গুড ইফেক্ট আছে, যাদের ফ্যাটি লিভার তাদের উপরে কিন্তু কিছু স্টাডি হচ্ছে যে GLP-1 এন্ড GIP-1 তাদেরকে যদি একসঙ্গে দেওয়া হয়, তাহলে ফ্যাটি লিভার বা ন্যাশ যেটা, সেটাও রিডাকশন করে, লিপিড প্রোফাইলকে কমায়, বডি ওয়েট কমায়। কাজেই এটা ইন ফিউচার হয়তো বা আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে, এবং এটা আমাদের জন্য এখন নতুন ড্রাগ হিসেবে বাজারে কিন্তু আমাদের বাংলাদেশেও আছে কিন্তু। এবং ট্রায়ালে দেখা গেছে যে সিমাগ্লুটাইড এক্সোলেটেড ইউজ করলে কেমন হয়, বা সিমাগ্লুটাইড এর সঙ্গে যদি না, এটা কম্পারেটিভ স্টাডি একটা, এই স্টাডিতেও কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা খুব বেশি সময় নিব না, অনেকক্ষণ সময় নিয়ে রেখেছি আমি। অ্যামাইনিন অ্যানালগ, নতুন আরেকটা অ্যামিনিন অ্যানালগ, দ্যাট ইজ অ্যানাদার ইনক্রিটিং। এই ইনক্রিটিংটা নতুন আসছে, এবং এই ইনক্রিটিংটা আমরা GLP, GIP এবং থার্ড একটা অ্যামাইলিন অ্যানালগ, দ্যাট ইজ ক্যাগরিলিনটাইড, এটা আরেকটা ইনক্রিটিং। এই ইনক্রিটিংটা রিসেন্টলি ডিসকভার হয়, এবং এই ইনক্রিটিংটাকেও আমরা একটা স্টাডিতে দেখলাম যে এটা দেওয়ার পরে হিমোগ্লোবিন A1C কম, বডি ওয়েট রিডাকশন হচ্ছে। এবং ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য দে অ্যাড সিমাগ্লুটাইডের সাথে এই অ্যামাইনিন অ্যানালগটা ইউজ করে দেখছে যে আরো বেশি বেটার ইফেক্ট পাওয়া যাচ্ছে। সিমাতে যতটুকু রিডাকশন হচ্ছে, তার চাইতে আরো একটু বেশি হচ্ছে। ইন ফিউচার উই মে গেট ট্রিপল থেরাপি, যেটা ডুয়েল, তিনটা ড্রাগ একসঙ্গে করে তিনটাকেও হয়তো বাজারে নিয়ে আসা হতে পারে। তবে এগুলো স্টাডির বিষয়, এবং এই স্টাডি করার পরে আমরা জানতে পারবো যে আসলে ইন ফিউচারে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে কতটুকু কি আসে। যেমন ধরেন একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আপনি ইউরোপ বা ইয়েতে ডেভেলপ কান্ট্রিতে অনেক ওবেস পেশেন্ট, এই ওবেস পেশেন্টের জন্য, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের যাদের ওবেস, বেরিয়াট্রিক সার্জারি করা হয়। এই বেরিয়াট্রিক সার্জারির একটা অল্টারনেটিভ হিসেবে কিন্তু GLP-1 এর GIP ডুয়েল অ্যাগনিস্ট অথবা সিমাগ্লুটাইডকেই তারা কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছে যে সার্জারি না করে আমরা শুধু সিমাগ্লুটাইড ইউজ করে যদি বডি ওয়েট রিডাকশন করতে পারি, তাহলে ইট উইল হ্যাভ এ গুড ইফেক্ট আদার দ্যান সার্জারি। নাও দেয়ার আর সাম কন্ট্রোভার্সি, এটা আসবেই, কারণ কিছুটা অনেক সময় দেখা যায় যে প্যানক্রিয়াটাইটিস, কেউ কেউ বলে ক্যান্সার হয়, কেউ কেউ বলে বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, কেউ কেউ বলে যে এটার জন্য আমাদের অন্যান্য কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। বেশ কিছু রিপোর্টও হয় যে প্যানক্রিয়াটাইটিস করে, কিন্তু দেখা গেল যে স্টাডি করে যে তাদের যাদের প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করছে, দে হ্যাভ অ্যানাদার রিস্ক ফ্যাক্টর লাইক ওবেসিটি, দে হ্যাভ সাম ডিসলিপিডিমিয়া, হাইপার ট্রাইগ্লিসিডেমিয়া, এই ধরনের যাদের সমস্যা আছে, তাদেরকে কিন্তু এই জন্য কনফার্ম করা যায় না যে GLP-1 অ্যাগনিস্ট দেওয়ার জন্য এদের প্যানক্রিয়াটাইটিস হয়েছে, অথবা র্যাটের উপর দেখা গেছে তাদের থাইরয়েড ক্যান্সার হয়েছে, কিন্তু হিউম্যান বিইং এই ধরনের কোনো রিপোর্ট হয় না। এই ধরনের কোনো রিপোর্ট ওইভাবে সিগনিফিকেন্টলি হয় নাই। তাদের দেখা যাচ্ছে যে অন্য কোনো সমস্যা ছিল, অথবা এটার সাথে কোনো রিলেশন সাইন্টিফিক্যালি প্রুভও করা যায় না। হোয়াট ইউ ওয়ান্ট, জাস্ট ওবেস পেশেন্ট or a slim person? That is your choice. A physician is the main judge who when to prescribe, what to prescribe. You must think all the things. You must always think the patient's benefit. So, any obese patient যখন আপনি তাকে প্রেসক্রাইব করে এরকম একটা স্লিম বানাই দিতে পারবেন, এবং তার ডায়াবেটিস কন্ট্রোল করে দিতে পারবেন, যখন তার কার্ডিয়াক ইভেন্ট কমাই দিতে পারবেন, রেনাল সেফটি ম্যানেজমেন্ট করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন
ইন ফিউচার সবসময় চিন্তা করা হচ্ছে যে এই GLP-1 এন্ড GIP-1 অথবা এই ধরনের ড্রাগ কি ফার্স্ট লাইনে আনা যায় কিনা। কনক্লুশনে এটুকু কথাই বলবো যে ফিউচার ড্রাগ হিসাবে যেটা আজকের মেইন টাইটেল ছিল যে ফিউচার শেপিং মানে শেপিং অফ ইনগ্রিডিয়েন্টস ইন ফিউচার ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস, এবং এটা ওরাল ফর্মে কিন্তু এই জন্য এই দুটো ড্রাগকে বেশি নিয়ে আসা হয়েছে, DPP-4 অ্যাজ ওয়েল অ্যাজ সিমাগ্লুটাইড। এবং এরপরে হয়তো আরো গ্লুটাইড আসে যাবে, যাদের ওরাল ফর্ম আসে যাবে, যার জন্য দেখা যাবে যে ইন ফিউচার দিস মে বি দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ, স্পেশালি দোজ হু হ্যাভ ওবেস, especially those who have cardiovascular risk, especially those who have renal involvement, especially those who have dyslipidemia and hypertension. In all aspects, you may prescribe in future the first line drug is GLP-1 or GIP and GLP combination, or maybe a triple combination also. আমার মনে হয় যে আমি যতটুকু পারছি আপনাদেরকে কিছুটা গল্পের আকারে চেষ্টা করছি যে সবকিছু বুঝাই দেওয়ার জন্য, যে ওরাল ফর্মে আমরা সবাই চাই, কারণ কেউ নিডল প্রিক খেতে চায় না। যে নিডল প্রিক যদি না খেতে চায় তাদেরকে কিন্তু আমরা ফার্স্ট লাইন ড্রাগ এতদিন মেটফর্মিন, হয়তো বা আরো তাড়াতাড়ি কোনো গাইডলাইন তো আপনারা জানেনই প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ইন ফিউচার মেবি দ্য ইনকিটিংস ইজ দ্য ফার্স্ট লাইন ড্রাগ, especially those who have cardiovascular and renal, as well as those who have hypertension, those who have obesity, and etc. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বেরিট্রিক সার্জারি রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এখন অনেকগুলো স্টাডি হচ্ছে, যে বেরিট্রিক সার্জারি না করে একটা গ্রুপকে দেখি আউটপুটটা কেমন হয় যাদেরকে সিমাগ্লুটাইড দেওয়া হয়। এই ধরনের অনেকগুলো অলরেডি অপারেশন বা স্টাডি ট্রায়ালে চলতেছে। ফিউচার উইল সে হোয়াট উইল বি দ্য ফিউচার ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অনেকেই বোধহয় মানে বেশ রাত্রি হওয়াতে একটু কষ্ট লাগছে আর কি, যে এত ইনক্রিটিং নিয়ে এতগুলো কথা বলা হলো। আমি চেষ্টা করছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যতটুকু পারা যায় আর কি। আজকের Thank you so much, sir. সেমিনারের জানি না কে আছেন, সিনিয়র স্যাররা হয়তো কেউ থাকলেও থাকতে পারেন। আমি জানি না যে কতটুকু আমি আপনাদেরকে ইনফরমেশন গুলো দিতে পারছি। আপনাদের সবারই এক্সপিরিয়েন্স আছে, এবং আমি মনে করি যে এই এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে যদি একটু চিন্তা ভাবনা আর একটু সোজা করা যায় আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তার মগ্নি। Sir, thank you, sir. Thank you, sir. Sir, we are very glad that I see our very respected Madam Professor Kanis Maula Madam and our respected Sir Professor Zakir Hussain Sir is with us. So I would request Professor Kanis Maula Madam to give a few comments about her current practice of oral diabetic agents in her diabetic patients. Kanis Maula Madam, শুনতে পাচ্ছেন কাইন্ডলি? ম্যাডাম কি আছেন আমাদের সাথে? দেন ম্যাডামকে দেখা যাচ্ছে, বাট সামহাও ম্যাডাম প্রফেসর জাকির হোসেন স্যার শুনতে পাচ্ছেন কাইন্ডলি? আমাকে কি ডক্টর ডক্টর শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। Sir, welcome to Master Class, sir. So we are so glad that very often we see you as joining us. So, sir, আপনার কারেন্ট ড্রাগ গুলো আপনি আপনার পেশেন্টে কিভাবে ব্যবহার করছেন? আমি অনেকগুলো চয়েস চলে এসছে আমাদের হাতে। So, your valued comments, sir, kindly. থ্যাংক ইউ ডক্টর মগ্নি ফর গিভিং দ্য চান্স টু সে সামথিং। প্রথমে স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর গল্পের আকারে বিভিন্ন ট্রায়াল শো করে বিভিন্ন গ্রুপের ড্রাগের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরছেন। ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আমাদের মার্কেটে তো অনেক কিছুই আছে, কিন্তু এখনো সেক্রেটোগুক এই ড্রাগটাকে খুব বেশি ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। মেটফর্মিন গ্রুপটার খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেনিফিশিয়াল ড্রাগ, কস্ট কম, অনেক অ্যাডভান্টেজ। কেন যেন এই ড্রাগটার ইউজ ডে বাই ডে কমে যাচ্ছে? এটার অন্য কোনো কারণ থাকতে পারে, কম দাম এটি একটা কারণ কিনা সেটা হতে পারে।
কিন্তু এখন SGLT2 হ্যাঁ কম দাম, এটা একটা কারণ হতে পারে, কারণ কম দামের ওষুধ মার্কেট থেকে আউট। এখন অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক মার্কেটে পাওয়া যায় না, ফাইমক্সিল লিখলে 10টা দোকান ঘুরেও পাওয়া যায় না। কিন্তু যদি আমরা সেপিক মানে সেপিকজিম লিখি অথবা সেপোটিল লিখি, এগুলো কিন্তু অ্যাভেলেবল, কিন্তু ফাইমক্সিল অথবা অ্যামক্সিসিলিন কিন্তু আর মার্কেটে নাই। আমি এর মাঝখানে 2-3টে প্রেসক্রিপশন করেছিলাম, এসে পরে যে স্যার কোনো দোকানে পাচ্ছি না। যাই হোক, এই মেটফরমিনের ভাগ্যে কি সেটি হলো কিনা, কম দামটাই তার একটা মানে অযোগ্যতা, কারণ বিজনেস একটা বিশাল জিনিস সব সেক্টরেই। তো এখন আমি বলবো স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, স্যার কাইন্ডলি যদি একটু শেয়ার করেন যে এখন স্যার আপনি পার্সোনালি স্যার আপনার ডায়াবেটিক পেশেন্টদেরকে কি ধরনের ড্রাগ দিয়ে আপনি ইউজুয়ালি ট্রিট করেন এবং আপনার এক্সপিরিয়েন্স স্যার, আমার ফিডব্যাক কেমন? আমি মেটফরমিন গ্রুপ, GLT2 রিসেন্টলি বেশ ব্যবহার করতেছি, এবং DPP4, এই তিনটেই ইউজ করতেছি, এবং খুব ভালো কন্ট্রোল। বিশেষ করে GLT2 এম্পা গ্রুপটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে। তবে এটা ব্যবহার করার আগে পেশেন্টের ওয়েটের ব্যাপারে খেয়াল রাখতে হয়, এবং ইউটি আছে কিনা, এবং পেশেন্টকে ইনস্ট্রাকশন দিতে হয় যে একটু পানি বেশি খাবেন। এই তিনটে ব্যাপার কিন্তু এদের খুবই, কারণ ডায়াবেটিসও খুব সুন্দর কন্ট্রোল হয়, এট দ্য সেম টাইম ওয়েট রিডাকশন হয়। সো আমি মনে করি এই গ্রুপের ড্রাগটা দাম একটু বেশি, বাট অত্যন্ত সুন্দর একটা ড্রাগ, এবং এটা দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল, ওয়েট রিডাকশন এবং কার্ডিওভাস্কুলার সেফটি তো আছেই। সো SGLT2 এটা আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগ। DPP4 এটাও, সাথে মেটফরমিন। আদার দেন সেক্রেটুকুক, এই তিনটে ড্রাগটাকে আমি অরাল অ্যান্টিডায়াবেটিক হিসেবে খুব বেশি পছন্দ করি এবং রোগীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। স্যার যাকে স্যার ইনক্রিয়েটিং মাইমেটিক্স ইউজ করছেন নাকি স্যার? আমি খুব বেশি ইউজ করি নাই, 2-1টা ইউজ করেছি। ইনক্রিয়েটিং মাইমেটিক তাদের ক্ষেত্রে রেসপন্স ভালো। আমি সব মিলিয়ে 8-10টা পেশেন্ট ইউজ করেছি, একটা ক্ষেত্রে রেসপন্স পাই, বাকি সবগুলোর ক্ষেত্রে রেসপন্স ভালো পেয়েছে। এখন তো স্যার ওরাল সিমাগ্লুটারাইড আছে, এখন ইউজ করা যাবে হয়তো স্যার, এখন কারণ অনেক ইনজেকশন দিতে চায় না। দামটা একটু বেশি, অরালটার দামটা একটু বেশি তো, কিন্তু ইনজেক্টেবল উইকলি যেটা 0.25, সেটার দামটা তো অনেক কোম্পানি 300-400 টাকার মধ্যে নিয়ে আসছে। এটা ইউজ করা অনেক সহজ, কিন্তু অরালের দামটা অনেক বেশি। হ্যাঁ, ওরালের দামটা একটু বেশি হয়ে যায়। DPP4 স্যার একটা, কিন্তু ওই যে উমারি গ্রুপ, কিন্তু 7 ডেজ, মানে প্রত্যেক সপ্তাহে একটা করে খেলে হয়। এখন নতুন যেটা আসছে স্যার, এটা আমরা আমি অবশ্য এখনো প্রেসক্রাইব করার সুযোগ হয় নাই, কিন্তু ওরা না, ওটা এখন আমি পাই। হ্যাঁ, তবে একটা জিনিস প্রফেসর চপল, একটা জিনিস বলি, মেনি অফ দ্য স্পেশালিস্ট, পার্টিকুলারলি যারা ডায়াবেটোলজিস্ট, তারা খুব কস্টলি ড্রাগ লিখতে বোধহয় কি বেশি কমফোর্ট ফিল করেন কিনা, এটা একটা মানে পছন্দ করে আর কি। এটা আমি ঠিক, আমার এটা মানে কস্টলি ড্রাগ তো স্যার যাকে তাকে লেখা ঠিকও না, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় তার মেনটেন করতে হবে, একদিন খেলে তো হবে না। আপনি অ্যান্টিবায়োটিক 7 দিন দিলেন কস্টলি, সেটা চলে স্যার, কিন্তু যেটা রেগুলার খেয়েই যেতে হবে সেটাকে কস্টলি দেওয়ার আগে তো স্যার চিন্তা করতে হবে সে মেনটেন করতে পারবে কিনা, আদারওয়াইজ তো স্যার সমস্যা হয়ে যায়। বিভিন্ন সেন্টারে দেখতেছি পেশেন্ট গরিব, ইনসুলিন ইউজ করা হচ্ছে, তারা মেনটেন করতে পারতেছে এবং না। কস্টলি ইনসুলিন স্যার, শুধু ইনসুলিন না, কস্টলি ইনসুলিন স্যার, কস্টলি ইনসুলিন, রাইট। এটা আমার অবজারভেশনটা সায়েন্টিফিক না, বাট অবজারভেশন। জি স্যার, এটা থ্যাংক ইউ স্যার, আমিও করতেছি স্যার এটা। থ্যাংক ইউ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গাকে আলোকপাত করেছেন স্যার। তো আমি শিওর যে আমাদের যারা পার্টিসিপেন্ট, দে উইল বি কনসিয়াস অ্যাবাউট দিস, কারণ আসলেই তাই যে আমরা উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সাব স্পেশালিটি, কিন্তু আমরা দেখি যে আসলে আমাদের অনেক হয়তো কস্টলি ড্রাগের ব্যবহার অহেতুক বেশি হচ্ছে। তো এখানে আমি এখন কোশ্চেন ওপেন, ফ্লোর ওপেন করছি কোশ্চেনের জন্য। ডিয়ার পার্টিসিপেন্ট, কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনি আনমিউট করে সরাসরি আজকের মাস্টার প্রফেসর আসিফুল কবির স্যারকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে? ইয়েস প্লিজ, প্লিজ প্রসিড। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমি থ্যাংক ইউ স্যার আপনার খুব সুন্দর ক্লাসের জন্য।
আমি ডাক্তার রতীন্দ্রনাথ মন্ডল, আমি রংপুরে আছি স্যার, প্রাইম হুম, মেডিকেলে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। স্যার আমার জি প্রশ্নটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট গুলো যখন ডায়াগনোসড হয় তখন ইউজুয়ালি দেখা যায় যে ওভারঅল তাদের 50% বিটা সেল অলরেডি ডিস্ট্রয়েড হয়ে যায়। ডিস্ট্রাকশন। জি স্যার, তো এখন আমরা এই DPP4 ইনহিবিটরস যদি আমরা ইউজ করি তাহলে আলটিমেটলি তারা কিন্তু বিটা সেলের উপর কাজ করে ইনসুলিন সিক্রেশনটা বাড়ায়। তো এতে আপনি যদিও স্যার ট্রায়ালে দেখিয়েছেন যে DPP4 ইনহিবিটরস গুলো দিলে হচ্ছে যে বিটা সেল প্রিজার্ভেশন হয় বা বিটা সেল গুলো প্রলিফারেশন হয়। তো এটা স্যার মানে তাহলে সেক্রেটোকুকুস গুলো দে অলসো অ্যাক্টস অন দ্য বিটা সেল অ্যান্ড আলটিমেটলি বিটা সেল ম্যাসটা তারা কমায় বা বিটা সেল গুলোকে আরো এক্সস্টেড করে। তো এইখানে স্যার যদি এই ইনক্রিটিন গুলো যদি বিটা সেলের উপর কাজ করে, আবার সেক্রেটোকুস গুলো বিটা সেলের উপর কাজ করে, একটা বিটা সেল গুলো প্রিজার্ভ করে, একটা বিটা সেল গুলোকে আরো এক্সস্টেড করে, এই বিষয়টা সম্বন্ধে যদি স্যার একটু একটু বলতেন স্যার যে মানে এটা আসলে মানে এই ডিফারেন্সটা কেন হয় স্যার? একটা জিনিস একটু যেহেতু চিন্তা করে যে আমরা মানে বেশ কিছু ইফেক্ট আমরা গ্রাফে দেখছি যে ওরাল গ্লুকোজ খেলে দেখা যায় যে ইনসুলিন বেশি সিক্রেট হয়, আইভি গ্লুকোজ দিলে কিন্তু কম হয়। এরকম আমরা বডির যে ওন মেটাবলিক সিস্টেম, সেই মেটাবলিক সিস্টেমকে যদি মানে ইউজ করতে পারি, লাইক যে আমরা যখন ইনক্রিটিংটাকে বডির নিজস্ব কিন্তু ইনক্রিটিং, সেই ইনক্রিটিংটাকে ইউজ করলে সেটা কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো। এইটা চিন্তা করি কিন্তু সায়েন্টিস্টরা চিন্তা করছে যে আমি বিটা সেলকে সরাসরি হিট করার চাইতে যে আমরা যদি থ্রো ভায়া করি, মানে অন্য রুটে করি, যেটা বডির ওন সিস্টেম নিজেরা রেগুলেট করে, তাতে গুড রেজাল্ট পাওয়া যায় কিন্তু। এবং সেই স্টাডিতে দেখা গেছে বিটা সেল এক্সর্শন, বিটা সেল ডিস্ট্রাকশন বোথ আর মানে এটা যেটা আমরা সিক্রেট গুকুতে পাচ্ছি সেটা কিন্তু এখানে অতটা হচ্ছে না। অ্যাজ ওয়েল অ্যাজ মানে বডির যে ওন সিস্টেমের প্রিজার্ভেশন, মানে এটা তো অ্যাকচুয়ালি অটো সিস্টেম। আমরা একটা জিনিসকে যখনই যেরকম হরমোনের নেগেটিভ ফিডব্যাকের মতন, এখানে দেখা যায় যে অ্যাপোপ্টোসিস কম হয় এবং ওই প্রিজার্ভেশনটা রেখে দিয়ে হয়। সায়েন্টিস্টরা কিন্তু এইটাই রিসার্চ করছে। এটা অনেক ধরনের কেমিক্যাল ব্যাপার আছে যে জিনিসগুলোকে এখানে আসলে হাইলাইট করা সম্ভব না, কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে বডির ওন সিস্টেমটাকে ইউজ করাটা সেটা কিন্তু অনেক ভালো। যেমন ধরেন আপনি যদি অনেক ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট খান, ওটা মেটাবলিক সিস্টেমের মধ্যে ঢুকতে যতটুকু দরকার বডি কিন্তু ততটুকু নিবে, বাকিটুকু কিন্তু স্টুলে চলে যায়, এটা বলা হয়। কিন্তু যদি একেবারে ক্যালসিয়াম খান তাহলে কিন্তু সরাসরি ব্লাডে সরাসরি ক্যালসিয়াম ঢুকে এটা বেড়ে যায়। এট দ্য সেম টাইম আপনি সিকিউটু গুগু দিবেন যখন সরাসরি বিটা সেলকে অ্যাটাক করবে এবং এটাকে একটা পিরিয়ড পরে টায়ার্ড করে ফেলবে। কিন্তু যখন ওর ওন সিস্টেম নিজেরা করবে তখন নিশ্চয়ই ওটা প্রিজার্ভ হবে। এটা সায়েন্টিস্টদের অনেক রিসার্চের ফল আর কি। এটার বাইরে আমার মনে হয় আমার খুব বেশি নলেজ এর পরে আসে নাই, কারণ আমি যতটুকু দেখছি যে এটাই মেটাবলিক সিস্টেমকে তারা ইউজ করতে চাইছে এখানে, এটাই। আপনার আর কোনো কিছু মানে এর সঙ্গে অ্যাড করার আছে কিনা বলে দেন। না স্যার, থ্যাংক ইউ স্যার, মানে এটা স্যার আমার মানে আউট আমি অফ দেখছি যে কিউরিসিটি স্যার। প্রত্যেকটা মেটাবলিক সিস্টেমকে ইউজ করাটা বেটার, জি স্যার, ঠিক আছে। স্যার থ্যাংক ইউ স্যার। এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আর গাট আরেকটা হচ্ছে জিনিস স্যার আমি একটু জাস্ট একটা কমেন্ট স্যার, যে এই হ্যাঁ। ইনক্রিটিং মাইমেটিক্স এই হুম, সিমাগ্লুটাইড স্যার আমি অনেকগুলো ইউজ করেছি স্যার। জি জি। তো আসলে এটা এমনি ইটস এ ভেরি গুড ড্রাগ, খুব ভালো, এটা ব্লাড হুম সুগার কন্ট্রোল করে, কিন্তু হুম। আমার সবগুলো রোগী ডিসকন্টিনিউ করেছে তাদের এক্সট্রিম অ্যানোরেক্সিয়ার জন্য, এবং হ্যাঁ কোনোভাবেই আমি মোটিভেট করতে পারি নাই। এবং তারা হ্যাঁ শুকায়, ওয়েট তো কমায়, অ্যানোরেক্সিয়া হলে তো স্যার আলটিমেটলি ওয়েট কমবেই, কিন্তু স্যার আমার হ্যাঁ। সবগুলো রুগী তারা ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু তারা স্যার ওয়েট মানে অ্যানোরেক্সিয়ার জন্যই তারা স্যার ডিসকন্টিনিউ করে হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা থ্যাংক ইউ এটা স্যার। ওই ডোজটা একটু রিডাকশন করে দিয়ে দেখবেন আর কি, কারণ এছাড়া কোনো উপায় নাই। কারণ যখন টলারেবিলিটি একটু আসে হঠাৎ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে কাজ করে, তো অ্যাপিটাইট সেন্টারটা একেবারে মানে ডিপ্রেস করে দিয়ে দিলে খুবই সমস্যা হয়। এই জন্য ডোজ, ইনক্রিমেন্টাল ডোজ আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা রেজিম আছে, কিন্তু আমি বলবো যে এটার চাইতে যদি প্রয়োজন হয় আরো স্লো করবেন। ওটা প্রথম থেকে এক্সিডেন্টাইড যখন আসে তখনও কিন্তু একই কমপ্লেন ছিল, এবং এখনো যত ইনক্রিটিং মাইমেটিক্স আসছে সবগুলাই কিন্তু একই রকমের সমস্যা। সমস্যা হবেই, কারণ এটা আপনি তো দেখতেছেন যে প্যাথোলজিক্যাল প্রসেসটাকে কোন জায়গায় ব্লক করতেছে। জি স্যার। সেখানে যদি ব্লক করে আমার মনে হয় যে ডোজটাকে আরো কমায় আরো কিছুদিন টলারেবিলিটি বাড়ায় যদি দেওয়া যায় আর কি। কিন্তু ওজন কমাতে গেলে যেমন খরচ করতে হবে এবং কিছু সহ্য করতে হবে, তাদেরকে সহ্য জি করা স্যার। লাগবে আর কি।
এটা ছাড়া উপায় নাই আর কি। Thank you, sir. Thank you. থ্যাংক ইউ স্যার Thank you, Dr. Rothin, for joining us. Thank you so much. And any other question from any other participant, please? Then we are almost at the end of our session. I saw Dr. Shafiqul Bari is with us. Professor Bari, sir, are you with us still? Bari, sir, কি আছেন? মুগ্ধি Yes, sir. Any comment kindly? Thank you for joining us. ডক্টর মুগ্ধি Sir. হ্যাঁ Sir, জি any, মুগ্ধি আসছে sir, সাথে আছি yes, sir. Sir, your পাচ্ছেন? comment about today's topic and a few sharing of your experience, and after that we will conclude the session. আচ্ছা মুগ্ধি শুনতে পাচ্ছি আমি জি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই বা আমাকে কি বলছেন আমি বুঝতে পারি নাই স্যার মানে আমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রথমত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার এবং আচ্ছা আচ্ছা বর্তমানে আপনার ব্যক্তিগত স্টাইল অফ এন্টি ওরাল ডায়াবেটিক এজেন্ট আপনি কিভাবে আপনার পেশেন্টদেরকে দিচ্ছেন, কেমন কোনগুলোতে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, and ultimately your valued comment regarding the oral anti-diabetic agent currently used in our practice. এই ব্যাপারে স্যার আপনার মতামত শুনতে চাচ্ছি স্যার। থ্যাংক ইউ ডক্টর মুগ্নি অ্যাকচুয়ালি আই এম অলসো এ ডায়াবেটিক পেশেন্ট ঠিক আছে স্যার initially I started with metformin and later on I added glimepiride add-on basis to control my diabetes but সালফোনাইল ইউরিয়া যেটা আমি ইউজ করি তে কিছুদিন পরেই দেখি যে আসলে সালফোনাইল ইউরিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়ার্কস গুড বাট আপনার যতই দিন যাবে সালফোনাইল ইউরিয়া ইজ নট এ গুড ড্রাগ এট অল হ্যাঁ এখন আমি ইউজ করছি আসলে সেমাগ্লুটাইড ইউজ করছি অ্যাড অন বেসিসে মেটফরমিনের সাথে এন্ড এই initially I started with initially 0.25 milligram weekly and later on switched over to 0.5 milligram weekly. Excepting some anorexia, it has a good tolerability and also HbA1c good control করে এবং glycemic status good control করে along with other diet control and exercise. আসলে এই ড্রাগ গুলো আসেই তো আপনার হলো দুইটা সাইড যে কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালের উপরে দিয়ে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টের মূল জিনিসটা যেটা হলো কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালের রেজাল্ট এবং এমফাগ্লিফ্লোজেন আসে আলটিমেটলি হার্ট ফেইলিউর এবং রেনাল প্রোটেকশন এই দুটা মিলে তো এখন আমরা চয়েস করার ক্ষেত্রে যদি কার্ডিওভাস্কুলার আমার তো মূল মর্টালিটি হলো কার্ডিওভাস্কুলার আউটকামটা প্রিভেন্ট করা if I consider cardiovascular outcome and weight neutrality GLP-1 receptor agonist is the best choice and if we consider empagliflozin যদি আপনি EGFR 30 ml এর উপরে থাকে এবং যদি প্রোটিনিউরিয়া থাকে এমফাগ্লিফ্লোজেন ইজ এ ভেরি গুড ড্রাগ কারণ ইট reduces the progression of renal CKD progression তাই সেজন্য আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালাইজ করে আসলে আমাকে দেখতে হবে যে আমরা কোন আউটকামটা আমাদের আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য দরকার থার্ড ওয়ান যে আমরা কনসিডার করার ক্ষেত্রে সবসময় আগে HbA1c টার্গেট করব যদি আমাদের আসলে গরিব দেশের রেজিমেনও আছে যে মেটফরমিন সালফোনাইল ইউরিয়া প্লাস অ্যাড অন ইনসুলিন ইটস নট এ ব্যাড কম্বিনেশন আমি আসাদুল কবির স্যারকে ধন্যবাদ জানাবো মানে এক্সেলেন্ট প্রেজেন্টেশন এর জন্য কারণ অনেকগুলো ট্রায়ালের কথা উনি বলেছেন খুবই শর্ট পিরিয়ডের মধ্যে এবং খুব ল্যান্ডমার্ক ট্রায়াল থ্যাংক ইউ সো মাচ ফর এক্সেলেন্ট প্রেজেন্টেশন Thank you. Thank you, sir. Bari. Thank you. You have just echoed
ডক্টর মগ্নি, our thoughts. ডক্টর মগ্নি আমি একটু Sir. বলতে চাই। Ji sir, please sir. আচ্ছা, প্রফেসর আসাদুল কবির, আমাদের জি স্যার। এমপা গ্রুপ ড্রাগের প্রাইসটার জি। ব্যাপারে কোনো কিছু করার আছে কিনা? প্রাইসটা কি মানে এটাকে রিডিউস করার কোনো সুযোগ আছে কিনা? এটা তো স্যার এখন কোম্পানিরা দেখা যাচ্ছে যে কোথা থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসে আর কি যে করে, এটা তো যখন এই ধরনের কোনো ড্রাগ, দেখেন এমপার উপরে আর কোনো ড্রাগ নাই, এমপার গ্লুকোজেন নিয়ে আসে যে যার মতন ব্যবসায়ী করে যাচ্ছে আর কি। কেউ দাম কমানোর ব্যাপারে বোধহয় কোনো কোম্পানি একটু চিন্তা ভাবনা করছে, আছে একটু কমে বিক্রি করে, কিন্তু আসলে ড্রাগটা অত্যন্ত ভালো স্যার, অত্যন্ত ভালো। এবং আমি নিজেও প্রথমে কিন্তু যদি এটা আমি গ্রহণ করছি। এবং এখন স্যার ওই যে ইউরোপিয়ান গাইডলাইনে কিন্তু বলাই হয়েছে যে যদি কারো ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া থাকে, আগে বলা হতো যে ইনসুলিন দিয়ে নিউট্রাল করো, এখন বলা হয় এমপা দিয়ে নিউট্রাল করো, মানে এমপা দিয়ে আগে গ্লুকোজটাকে কমায় নিয়ে তারপরে তুমি মেনটেন করো। আদার দেন মানে সিকুটুকুকু তো ইউজ করাই যাবে না, এবং এখানে কিন্তু এমপাকে সামনে হাইলাইট করা হচ্ছে। একটা জিনিস সেখানে স্যার মানে জি স্যার। প্রফেসর কবির, স্যার লিভার এনজাইমের উপরে কোন জি ইফেক্ট স্যার। আছে? লিভার এনজাইম এইচজিবিটি এটা কি বাড়ায়? না এইচজিপিটি বাড়ায় তো না স্যার, এটা তো একটা মেনলি হচ্ছে যে স্যার আহ, মানে এটা কিছুটা আছে, এরপরে আর টু গ্লিফোজেনে চলে আসছে, বলে যে যাদের একটু টলারেবিলিটি কম থাকে তাদেরকে আর টু গ্লিফোজিন দেওয়ার কথা। ওরা একটা কম্পারেটিভ স্টাডি করছে ইমপ্লাগ্লিফোজেন আর আর টু গ্লিফোজিন, কেউ কেউ বলতেছে সুপিরিয়র, কিন্তু এখন ওটা বলার সময় আসে নাই। এইচজিপিটি বাড়ানো খুব বেশি না স্যার, এটা হেপাটিক ইম্পেয়ারমেন্ট খুব বেশি না থাকলে এটা স্মুথলি স্যার অন্যান্য ড্রাগের মতন আপনি দিয়ে যেতে পারবেন, আনলেস ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স রেট ইজ লেস দ্যান 30, তখন কিন্তু এটা না করা হয়। এবং যদি কোনো অপারেটিভ প্রসিডিউরে যায় তখন এটাকে হল করতে বলা হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই মানে তার আগে এটা বন্ধ করে ইনসুলিনের ডোজ বাড়াই অপারেশন করে তারপরে আবার দেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, স্লিম এটাই স্যার। পেশেন্ট ক্ষেত্রে কি এটা ইউজ করব? স্লিম পেশেন্ট যারা একটু বিএমআই স্যার খুব একটা রিডাকশন হয় না স্যার, খুব একটা রিডাকশন না, কিন্তু স্যার এটার একটা এমপাগ্লিফোজেনের আর একটা গুড ইফেক্ট আছে, সেটা হলো এটা একটা ট্রায়াল চলতেছে ওই যে ইয়ার জন্য স্যার, স্টিয়াটোসিস এর উপর, মানে স্টিয়াটো হেপাটাইটিস স্টিয়াটোসিস, এখানে কিন্তু এখন অনেকেই ইউজ করে, আমিও কাউকে কাউকে দিয়েছি স্যার, যে এট দ্য সেম টাইম ফ্যাটি লিভার ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক পেশেন্ট, এদের কিন্তু এমপা দিয়ে কিন্তু ট্রায়াল দেওয়া হচ্ছে। আদার দেন স্যার ওই আপনি যেগুলা দেওয়া হয় প্লাসিবো, অনেক ড্রাগ ইউজ করা হয়, আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড বা ওবিটিকোলিক অ্যাসিড, এটা ছাড়া স্যার এটার উপরে কিন্তু বেশ কিছু ট্রায়াল আছে। কাজে এমপার্স আর নট নেসেসারিলি ওর রেনাল প্রোটেকশন, এখন কিন্তু ওই ফ্যাটি লিভারের জন্য কিন্তু এখন ড্রাগের ট্রায়ালের মধ্যে হয়তো ভবিষ্যতে চলে আসবে, এখন কিছুটা অন ট্রায়াল আছে স্যার। এটা হেপাটিক ইম্পেয়ারমেন্ট করে এটা বলা যাবে না স্যার, কারণ হেপাটিক স্টিয়াটোসিসের পেশেন্টকে দেওয়া হচ্ছে স্যার এখন। আমার একটা পেশেন্ট লিভার এনজাইম নরমালি ছিল, আপার লিমিট এইচজিবিটি, এমপা বেশ কিছুদিন খাওয়ার পরে এইচজিবিটি বেড়ে গেল, এমপা বন্ধ করাতে আবার এইচজিবিটি কমে গেল। সেই জন্য ও আমি চিন্তা করছি। তাহলে স্যার আর টু দিয়ে দেখতে পারেন স্যার, না, না, আর টু এটা একটা গ্লিফোজেন নতুন আসছে। এটা একটা সিঙ্গেল অবজারভেশন, তো এটা কোনো মানে হ্যাঁ হ্যাঁ, অবজারভেশন বলবো না, এটা জাস্ট তাহলে সিঙ্গেল। আপনি, আমার মনে হয় তাকে স্যার আপনি আর টু গ্লিফোজিন আছে 5 এবং 15 মিলিগ্রাম, এটা দিতে পারেন, আর টু নামে পাওয়া যায় স্যার, এতে একটাই আছে। Thank you all for the lively discussion. থ্যাংক ইউ স্যার। And we must thank our very honorable Professor Mohammad Asadul Kabir sir for taking all the trouble to present this slide. Sir, অনেক কষ্ট করে অল্প সময়ের মধ্যে অনেক রিচ স্লাইড প্রেজেন্টেশন করেছেন আমাদের মাঝে, অনেক ধন্যবাদ। এবং we were very much enriched by the discussion of our very respected Professor Zakir Hussain sir and Professor Mohammad Shafiqul Bari sir. Thank you all participants for today's participation. Our next Tuesday we'll discuss on insulin therapy by Professor Dr. Muhammad Abul Kalam Azad, Chairman, Department of Medicine, BSMMU. Till then, good night and goodbye. Stay in good health. থ্যাংক ইউ, Assalamu alaikum. থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। Thank you, sir. Thank you. Professor. থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। জাহিদ আউট করে দাও। মাঝে মাঝে কিন্তু হবে, বুঝলেন?
এখন তো 57 ছিল চাকরি করেন না খাওয়াতে করলে ভালো খাওয়া দাওয়া ভালো হবে পরীক্ষা করে নিয়ে পরীক্ষা করে আমার এমএ রেখে পারে আপনার সমস্যা নেই তো না কি অবস্থা